সংবাদ শিরোনাম। আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা ইরানের প্রতিরক্ষা খাতের অগ্রগতি থামিয়ে রাখতে পারেনি বললেন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হাতামি। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তেহরান বলল, সিদ্ধান্ত নিতে হবে আমেরিকাকেই। বাংলাদেশের গোপালগঞ্জ শহরে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের কারখানা স্থাপন করা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তের দাবি জানাল বিরোধী দল বিজেপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, বিপ্লবের প্রথম থেকে নিষেধাজ্ঞার মধ্যে ছিল ইরান, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নের উপর এর কোনো প্রভাব পড়েনি। ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টার প্রতিক্রিয়ায় আমির হাতামি বলেন, মার্কিন সরকার চেষ্টা করছে কিন্তু সফল হবে না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারবে না। গত অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ওই নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করে যাচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা-ইভস লা দ্রিয়া অসার দাবি উত্থাপন করে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্যারিস ও ওয়াশিংটন। তিনি শুক্রবার প্যারিস সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ দাবি করেন। 2018 সালে তৎকালীন মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই যে এই সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা তৈরি হয়েছে, সে প্রসঙ্গটি বেমালুম চেপে যান লা দ্রিয়া। তিনি বলেন, আমরা ভিয়েনা সংলাপের কঠিনতম পর্যায়ে উপনীত হয়েছে এবং এখন ইরানকেই চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে হবে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে আমেরিকার মূল মতপার্থক্য এখনও নিরসন হয়নি। আমরা কেবল তখনই এই সমঝোতায় ফিরে আসব যখন ইরান এতে দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। এদিকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে কঠিন সিদ্ধান্তটি আমেরিকাকে নিতে হবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে আসবে কিনা সে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে। 2015 সালে স্বাক্ষর করা পরমাণু সমঝোতাকে আবার সক্রিয় করতে হলে ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যেতে হবে বলে শুক্রবার মার্কিন ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় খাতিবজাদে কথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো কথা ভালোভাবে জানে যে আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর ইরান ধাপে ধাপে নিজের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধ করা হবে তার প্রশাসনের অগ্রাধিকার ভিত্তিক কাজ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে এর প্রত্যয় ব্যক্ত করেন রাইসি। তিনি গতকাল বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং গত 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা করোনা ভাইরাসের প্রকোপ থেকে জনগণকে মুক্তি দেওয়ার বিষয়টি তিনি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব নাগরিকের জন্য গৃহায়ন প্রকল্প বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
বাংলাদেশের গোপালগঞ্জ শহরে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, লকডাউনে মানুষের ক্ষতি হয় বলে টিকার মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলা করতে চায় সরকার। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য কারখানা স্থাপন করা হবে গোপালগঞ্জে। উৎপাদন সময় সাপেক্ষ হলেও ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। দেশের বর্তমান করোনা পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার লকডাউনের উপরে নির্ভরশীল হতে চায় না। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, দেশের বিরাট ক্ষতি হয়ে যায়। কাজেই এটা আমাদের কাম্য নয়। কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনা নিয়ন্ত্রণ করতে লকডাউন আমাদের দিতে হচ্ছে। যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে তাহলে লকডাউনই করোনা সংক্রমণ রোধে একমাত্র কার্যকরী পন্থা। তিনি বলেন, বিশ্বের সবাই লকডাউন দিয়ে করোনাকে নিয়ন্ত্রণ করেছে। এ সময় দেশের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সঙ্গে 1.5 কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে 6 কোটি ভ্যাকসিন বুকিং দেওয়া হয়েছে। সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে 11 লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার 25 লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই টিকা দেশে পৌঁছাবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 77 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা 14,053 জনে দাঁড়ালো। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 19,844 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরো 4,334 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 22.50%। এর আগের দিন শুক্রবার 27,653 জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছিল 5,869 জন, আর রোগী শনাক্তের হার ছিল 21.22%। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। আগামী সোমবার থেকে 7 দিনের জন্য সারা বাংলাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে শপিং মল ও দোকানপাট। এ অবস্থায় পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন মালিকরা। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান বলেছেন, আমি মনে করি পোশাক কারখানা এই লকডাউনের বাইরে থাকবে, কারণ তৈরি পোশাক কারখানা যদি বন্ধ করা হয় তাহলে গার্মেন্টস কর্মীরা তখন গ্রামে যাওয়ার চেষ্টা করবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এটা সবাই জানে। ছুটি পেলেই শ্রমিকরা গ্রামের দিকে রওনা দেন। এতে করোনার প্রকোপ আরো ছড়িয়ে পড়বে, গ্রাম শহর একাকার হয়ে যাবে। ভারতে চলমান কৃষক আন্দোলনের সমর্থন ও রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ সহ বিভিন্ন দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে সামিল হওয়ায় আজ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যদেরকে পুলিশ আটক করে। পরে তাদেরকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে দলটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম সাধারণ মানুষ কিভাবে করোনা পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। আমরা আইএসএফ এর পক্ষ থেকে প্রতিবাদ জানাতে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়। আজ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হন বিক্ষোভকারীরা, কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার আগেই পুলিশ এই কর্মসূচিতে বাধা দেয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কসবা এলাকায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে এ ব্যাপারে নয়াদিল্লির হস্তক্ষেপ চেয়েছেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কসবা এলাকায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে। ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করে মানুষকে ভ্যাকসিন প্রদানকে কেন্দ্র করে
এরই মধ্যে দেবাঞ্জন দেব, সুশান্ত দাস, রবীন শিকদার এবং শান্তনু মান্না চিঠি লিখে ঘটনার হস্তক্ষেপ চেয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আজ শনিবার কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ বলেন, যখন আমরা প্রশাসনে আছি, রাজ্য সরকার দ্রুত পুলিশ ব্যবস্থা নিয়েছে, ওকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। আমরা যারা ভিকটিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছি, আজও সব জায়গায় স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এবং তাদেরকে যদি টেকনিক্যালি মেডিকেলি কোনো অসুবিধা না থাকে তাদের ভ্যাকসিনেট করার দায়িত্ব রাজ্য সরকার কলকাতা পুরসভা নিচ্ছে। এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ফলে দায় কাকে বলে? দায় বলে এটাকে। আর দিলীপ বাবুদের কোনো দায় নেই, ওনারা নিজের দল সামলাতে পারছেন না, দল ভাঙিয়ে দল করেছিলেন, আবার দল ভেঙে চলে যাচ্ছে, নিজেদের কোনো অস্তিত্ব ওদের নেই, শুধুমাত্র সমালোচনা করা ছাড়া টিভিতে বিবৃতি দেওয়া যায়। বলছিলেন অতীন ঘোষ। অন্যদিকে তিনি আরও বলেন, সিবিআই বাংলার কোনো তদন্তই সম্পন্ন করতে পারেনি। সিবিআই কেন, এফবিআইতে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। শ্রোতা বন্ধুরা, একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের রেকর্ডকৃত ফাইল অর্থাৎ অনুষ্ঠান সূচি এবং ফ্রিকোয়েন্সির যে ফাইলটি ছিল সেটি বিশেষ কারণে বাজানো সম্ভব হয়নি। সে কারণে তাড়াহুড়ো করতে গিয়ে অনুষ্ঠান সূচি এবং ফ্রিকোয়েন্সিতে আমরা একটু ভুল করেছি, এজন্য আমরা দুঃখিত। আমাদের সন্ধ্যে অনুষ্ঠান যেটি প্রচারিত হয় তা প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। আমরা ভুলক্রমে ফ্রিকোয়েন্সি বলতে গিয়ে প্রথমেই বলেছি 41 মিটার ব্যান্ডে। আবারও দুঃখ প্রকাশ করছি। আমি পরবর্তী খবরে যাচ্ছি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরও অন্তত 650 মার্কিন সেনা থেকে যাবে। খবরে বলা হয়েছে, চলতি গ্রীষ্মের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে, কিন্তু আফগানিস্তানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা দেওয়ার জন্য 650 সেনা মোতায়েন থাকবে। এছাড়া আরও 500 সেনা কাবুল বিমানবন্দরে থাকবে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে বলেছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ হবে। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে, কিন্তু মার্কিন প্রশাসন তার অনেক আগেই এখন সেনা প্রত্যাহার শেষ করতে যাচ্ছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই। পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরো বলেন, ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রীও তার পূর্বসূরিদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়। আব্দুল লতিফ আল কানু বলেন, বেনেত এরই মধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরিদের চেয়ে আলাদা নন। শ্রোতা বন্ধুরা, আর এর সাথে শেষ করছি আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।